ক্লাস 12-এর সায়েন্স নিয়ে পড়া ছাত্রছাত্রীদের জন্য আজকে আমার সেমিকন্ডাক্টর ডিভাইসের ওপর দ্বিতীয় ক্লাস। আমরা আগের দিন এন টাইপ এবং পি টাইপ সেমিকন্ডাক্টর কী এবং তাদের ল্যাটিস ডায়াগ্রাম তার সঙ্গে ব্যান্ড ডায়াগ্রাম দুটোই আমরা পড়েছিলাম। আজকে আমরা কিছু প্রশ্ন তৈরি হয়েছিল, সেগুলো নিয়ে একটু আলোচনা করব, তার সঙ্গে পরবর্তী পড়াগুলো একটু এগিয়ে নেব। দেখো, প্রশ্নগুলোর মধ্যে প্রথমে যেটা ছিল যে একটা এন টাইপ সেমিকন্ডাক্টর বা একটা পি টাইপ সেমিকন্ডাক্টর, সেটা মানে এন টাইপটাকে কেন আমি হচ্ছে সামগ্রিকভাবে চার্জ লেস, অর্থাৎ কোনো আধান নেই, সামগ্রিকভাবে সেটা নিস্তড়িত, এই কথাটা কেন বলবো, বা পি টাইপটাকে কেন সামগ্রিকভাবে নিস্তড়িত কেন বলবো। এটা খুব ইজিলি বুঝতে পারো। তখন দেখো, আমরা ডোপিং যেভাবে করাই সেটা ওখানে পরিষ্কার বোঝানো হয়েছিল যে ডোপিং করানোর ক্ষেত্রে কি করেছিলাম আমরা। ধরো এন টাইপ করতে গেলে কি করেছিলাম, একটা একটা সিলিকন বা জার্মেনিয়ামের সাথে একটা পঞ্চযোজী মৌলকে আমরা ডোপিং করেছিলাম। ঠিক একই রকমভাবে আমরা যদি পি টাইপ করতে গেছি, তখন আমরা কি করেছি, একটা ত্রিযোজী মৌল দিয়ে সিলিকন বা জার্মেনিয়ামকে ডোপিং করানো হচ্ছে। এবার একটু ভেবে দেখো যে সিলিকনে টোটাল একটা অ্যাটমের কথা যদি ভাবো, টোটাল নাম্বার অফ ইলেকট্রন এবং টোটাল নাম্বার অফ প্রোটন সমান ছিল, ফলে সিলিকন বা জার্মেনিয়াম সামগ্রিকভাবে নিস্তড়িত। ঠিক একই রকমভাবে যখন আমরা একটা অ্যালুমিনিয়াম বা আমি ফসফরাস ওর সঙ্গে ডোপিং করছি, মানে ধরো আমি একটা ফসফরাস দিয়ে ডোপিং করলাম, অর্থাৎ একটা পঞ্চযোজী মৌল দ্বারা ডোপিং করলাম, তার ফলে কি হলো যে ওর মধ্যেও যতগুলো প্রোটন ছিল ততগুলোই ইলেকট্রন ছিল, ফলে ফসফরাসটা নিজে নিস্তড়িত। এবার এই দুটো নিস্তড়িত পদার্থকে যদি আমি এক করে দিই, তাহলে চার্জ যতগুলো প্রোটন ঠিক ততগুলোই ইলেকট্রন থাকছে। তাহলে ওভারঅল কিন্তু কোনোভাবেই একটা এন টাইপ বা পি টাইপ কোনোভাবেই চার্জ হতে পারে না, কারণ ওর মধ্যে প্রোটন সংখ্যা ইলেকট্রন সংখ্যা সমান আছে। এখন প্রশ্ন হচ্ছে পি টাইপ কেন। পি টাইপ কিন্তু প্রোটনের জন্য পি টাইপ কথাটা আসেনি, এসছে হোলের জন্য। হোলটা কোত্থেকে এলো? দেখো, আমরা যখন পি টাইপ করতে গেছিলাম তখন কি করেছিলাম, আমরা ত্রিযোজী মৌলকে ডোপিং করানো হয়েছিল, ফলে একটা ত্রিযোজী, তার ধরো অ্যালুমিনিয়াম, তার চারিদিকে চারটে সিলিকন রয়েছে, যখন তারা বন্ডিং করছে, সমযোজী বন্ধন যখন কোভ্যালেন্ট বন্ড যখন তৈরি করছে, তখন কিন্তু অ্যালুমিনিয়ামের বাইরের কক্ষে 3টে ইলেকট্রন আছে। তাকে 4টে সমযোজী বন্ধন সৃষ্টি করতে গেলে 4টে ইলেকট্রন থাকার কথা ছিল, কিন্তু একটা ইলেকট্রন কম আছে, ফলে সেই জায়গাটা একটা গড় মানে শূন্যতা থেকে যাচ্ছিল, সেইটাকে আমরা হোল বলেছিলাম। ঠিক একই রকমভাবে যখন আমরা পি টাইপ এন টাইপ তৈরি করেছি, এন টাইপের ক্ষেত্রে একটা পঞ্চযোজী মৌল, মানে যাদের ভ্যালেন্সি 5, সেরকম একটা মৌলকে, যেমন ফসফরাসকে আমরা ইম্পিউরিটি হিসেবে ইউজ করেছিলাম, সেখানে ফসফরাস 4টে সিলিকনের সাথে তোমার বন্ডিং করলো, কিন্তু একটা ইলেকট্রন, মানে তার বাইরের কক্ষে 5টা ইলেকট্রন ছিল, তাহলে একটা ইলেকট্রন কিন্তু এক্সট্রা সেটা থেকে গেছিলো, সেটা কোনো বন্ডিং তৈরি করতে পেরেছিল না, সেই কারণে সেটা কিন্তু এন টাইপ। ওই ইলেকট্রনের সংখ্যাটা এক্সেস হয়েছে, এই সেন্সে হয়েছে যে সে বন্ডিং করতে পারেনি, কিন্তু তার মানে এই নয়। দেখো একটু ভেবে, যে ফসফরাসের মধ্যে 5টা এক্সট্রা ইলেকট্রন, 5টা বাইরের কক্ষে ইলেকট্রন আছে, কিন্তু তার কেন্দ্রকে যতগুলো প্রোটন আছে বাইরের কক্ষে ইলেকট্রন সংখ্যা সমান, তাহলে কি ফসফরাস নিজে তড়িৎগ্রস্ত? তা কিন্তু নয়, সে কিন্তু নিস্তড়িত। ঠিক একই রকমভাবে সিলিকন বা জার্মেনিয়াম তারাও নিস্তড়িত। তারা যখন একসঙ্গে একটা ইউপিওর একটা এন টাইপ বা পি টাইপ সেমিকন্ডাক্টর তৈরি করছে, তারা কিন্তু সামগ্রিকভাবে নিস্তড়িত হবে। এটা একটা দিক গেল। আরেকটা দিক ছিল হচ্ছে যে এন টাইপ বলছি, সেখানে হোল কি করে তৈরি হচ্ছে। একটা জিনিস একটু খেয়াল করো, আমরা যদি ব্যান্ড ডায়াগ্রামটা দেখি, দেখো পিওর সেমিকন্ডাক্টরের ক্ষেত্রে ব্যান্ড ডায়াগ্রামটা এরকম ছিল, যে কন্ডাকশন ব্যান্ডে কোনো ইলেকট্রন থাকে না, ফলে সাধারণ অবস্থায় তারা তড়িৎ পরিবহন করে না। আর ভ্যালেন্স ব্যান্ডে ইলেকট্রন থাকে, হ্যাঁ, ভ্যালেন্স ব্যান্ডে ইলেকট্রন তড়িৎ পরিবহন করতে পারে না। এখন ইলেকট্রন হোলটা তৈরি হয় কিভাবে? হ্যাঁ, দেখো এইখানে যেমন আমি একটা যদি বাইরে থেকে এনার্জি সাপ্লাই করি, ইজি এর পরিমাণ এনার্জি তাকে যদি দিতে পারি, তাহলে এই ইলেকট্রন সেই শক্তিটাকে গ্রহণ করে সে যদি কন্ডাকশন ব্যান্ডের যে এনার্জি লেভেল সেইখানে পৌঁছে যেতে পারে, অর্থাৎ এইখান থেকে যদি একটা ইলেকট্রন এখানে পৌঁছে যায়, তাহলে কি হবে, এই জায়গাটায় কিন্তু একটা শূন্যতা তৈরি হবে। এই শূন্যতাটাই হচ্ছে হোল। তার মানে ইলেকট্রন এবং হোল পেয়ার আকারে তৈরি হয়। যখন একটা ভ্যালেন্স ব্যান্ড থেকে ইলেকট্রন কন্ডাকশন ব্যান্ডে যায়, তখন একই সঙ্গে একটা হোলও তৈরি হয়। সেই কারণে এই ক্ষেত্রে এবার কি হচ্ছে, দেখো এখানে কি দাঁড়ালো, এন টাইপ দিয়ে বোঝাচ্ছি, এন টাইপ। হ্যাঁ, এন টাইপে কি হচ্ছে, ফার্মি লেভেল। আচ্ছা, ফার্মি লেভেলটা কি? এখানে একটা প্রশ্নের উত্তর আমি দিয়ে দিই। ফার্মি লেভেলটা কি, যে
আমরা যখন ইমপিওর করে দিই, আমরা যখন সেমিকন্ডাক্টরের সঙ্গে কোনো পঞ্চযোজী মৌল যাদের ভ্যালেন্সি 5 যখন আমরা অ্যাড করি, তখন কি হয় যে অতিরিক্ত ইলেকট্রনগুলো তাদের এনার্জি লেভেলটা এরকম হয় যে তারা ঠিক কন্ডাকশন ব্যান্ডের খুব কাছাকাছি একটা জায়গায় একটা লেভেল তৈরি করে। অর্থাৎ এই যে ইলেকট্রনগুলি আছে না, এই ইলেকট্রনগুলি হচ্ছে যে ইলেকট্রনগুলো বন্ডিং করতে পারছে না, তারা একটা স্তরে গিয়ে থাকে, তাদের এনার্জিটা এরকম একটা স্তরে থাকে। এই স্তরটাকে আমরা ফার্মি লেভেল বলছি। স্বাভাবিকভাবে দেখো, আমি একটা সিলিকনের ক্ষেত্রে যেখানে ই গ্যাপটা 1.11 ইলেকট্রন ভোল্ট, সেখানে যখন তাকে আমি এন টাইপ করে দিচ্ছি, তখন যে ফার্মি লেভেল থেকে কন্ডাকশন ব্যান্ডের গ্যাপিং মাত্র 0.101 ইলেকট্রন ভোল্ট, ফলে খুব সহজেই এখান থেকে ইলেকট্রনগুলো এখানে চলে যেতে পারে। এই ঘটনা যেমন ঘটে, একই সঙ্গে এই যে পিওর সেমিকন্ডাক্টরের যে ঘটনাটা ঘটেছে, সেটা কিন্তু এন টাইপ সেমিকন্ডাক্টরের এই ঘটনাও কিন্তু ঘটবে। অর্থাৎ এখানেও কিন্তু এই ভ্যালেন্স ব্যান্ড থেকে ইলেকট্রন কিন্তু কন্ডাকশন ব্যান্ডে যেতেই পারে, এমন কিন্তু কোনো ব্যাপার নেই যে কন্ডাকশন ব্যান্ডে যাবে না ভ্যালেন্স থেকে। তখন কি হবে, যখনই ভ্যালেন্স ব্যান্ড থেকে ইলেকট্রন কন্ডাকশন ব্যান্ডে যাবে, তখন কিন্তু একটা হোল তৈরি হবে। অর্থাৎ ফার্মি লেভেল থেকে ইলেকট্রন কন্ডাকশন ব্যান্ডে গিয়ে যেমন ইলেকট্রনের সংখ্যা বাড়তে পারে, ঠিক একই রকমভাবে ভ্যালেন্স ব্যান্ড থেকেও কিন্তু ইলেকট্রন কন্ডাকশন ব্যান্ডে যেতে পারে। যখনই ভ্যালেন্স ব্যান্ড থেকে ইলেকট্রন কন্ডাকশন ব্যান্ডে যাবে, তখন ভ্যালেন্স ব্যান্ডে কিন্তু হোল তৈরি হবে। এই জন্য এবার হোলের সংখ্যাটা স্বাভাবিকভাবে কম তৈরি হবে, এখানে ইলেকট্রন বেশি যাচ্ছে কন্ডাকশন ব্যান্ডে, তুলনামূলক হোলটা কম। সেই কারণে এখানে মাইনরিটি ক্যারিয়ার অর্থাৎ গৌণ বাহক হচ্ছে হোল, আর মুখ্য বাহক হচ্ছে ইলেকট্রন। বোঝা গেল? তার মানে এন টাইপ মানে শুধু যে ইলেকট্রনই থাকবে মানে বাহক হিসেবে তা নয়, হোলও তৈরি হতে পারে। আশা করি দুটো জিনিস ক্ল্যারিফাই করা গেছে। এইবারে আমরা পিএন সংযোগ ডায়োড কিভাবে তৈরি হয় একটু বুঝবো। পিএন ডায়োড কিভাবে তৈরি হয়। পিএন সংযোগ ডায়োড, পিএন জাংশন। দেখো, ধরো তুমি একটা পি টাইপ সেমিকন্ডাক্টর এনে তার সাথে একটা এন টাইপ সেমিকন্ডাক্টরকে জুড়ে দিবে। এদিকটা পি টাইপ আর এদিকটা এন টাইপ। ফলে এখানে একটা কি হবে, একটা সংযোগ তৈরি হবে, একটা জাংশন তৈরি হবে। এটাই হচ্ছে পিএন জাংশন। এখন কি হয় এর ফলে একটা অদ্ভুত ঘটনা ঘটে। একটু খেয়াল করে দেখো, পি টাইপের দিকে আমরা মেজরিটি ক্যারিয়ার হোল নিয়েছি, আর এন টাইপের দিকে মেজরিটি ক্যারিয়ার হচ্ছে ইলেকট্রন। আমি যদি পুরো এর গঠনটা দেখায় কি হয় সেটা বোঝানোর জন্য, ধরো আমি সামগ্রিকভাবে এন স্তরিত, অর্থাৎ যতগুলো মাইনাস আয়ন আছে ততগুলো প্লাস আয়ন আছে। হ্যাঁ, আয়ন বলবো না, যতগুলো প্লাস চার্জ ততগুলো মাইনাস চার্জ আছে। দেখো, এটা বোঝানোর জন্য আমরা যে সাহায্য নিচ্ছি, আমি ধরে নিচ্ছি পি টাইপের দিকে মাইনাস এবং প্লাস এরা কিন্তু সমানই আছে, তা না হলে তো এরা নিস্তরিত হতো না। তা আমি হোলগুলোকে বাইরে রাখলাম, এগুলো হচ্ছে হোল যেগুলো দিয়েছি সেগুলো হচ্ছে হোল। আচ্ছা, একটু এইভাবে দিই তাহলে বুঝতে সুবিধা হবে। শূন্য জায়গা, ফাঁকা জায়গা, এরা হচ্ছে হোল। অন দ্য আদার হ্যান্ড এন টাইপে কি হচ্ছে, প্লাসগুলো মানে এইভাবে দিচ্ছি, আর ইলেকট্রনগুলো এখানে দিচ্ছি। এখানে ইলেকট্রনগুলো হচ্ছে মেজরিটি ক্যারিয়ার, এই জন্যই এটা ইলেকট্রনগুলোকে বাইরে দিচ্ছি, মানে ইলেকট্রনটাই মূলত ইলেকট্রন পরিবহন করবে, তড়িৎ পরিবহন করবে। এবার কি হচ্ছে দেখো, যখনই তুমি পিএন জাংশন তৈরি করবে, তখন ডিফিউশন যে প্রপার্টি, ডিফিউশন বা আমি একটুখানি বোর্ডটাকে বেশি ফোকাস করি, যে ডিফিউশন প্রপার্টি অর্থাৎ ব্যাপন ধর্মের জন্য এদিকে হোল বেশি আছে, এদিকে ইলেকট্রন বেশি আছে। আমরা জানি যেদিকে হোল বেশি সেই দিক থেকে, যেদিকে হোলের ডেন্সিটি কম, ঘনত্ব কম, সেদিকে যাওয়ার চেষ্টা করবে। তার মানে এইখানকার হোলগুলো এইদিকে আসার চেষ্টা করবে। অন দ্য আদার হ্যান্ড এদিককার ইলেকট্রনগুলো এদিকে আসার চেষ্টা করবে। দেখো, ছবিটা একটু ভালো করে খেয়াল করবে, তোমরা একটু ভালো করে বোঝার চেষ্টা করবে, এইটা বুঝতেই হবে কি হয় তাহলে। ফলে কি হচ্ছে, এইখানকার যে হোলগুলো তারা নেগেটিভের দিকে গিয়ে নেগেটিভ চার্জকে
প্রতিমিত করে দিচ্ছে। আবার নেগেটিভের দিক থেকে ইলেকট্রনগুলো পজিটিভের দিকে এসে সংযোগের কাছাকাছি যে পজিটিভ চার্জগুলো ছিল তাদেরকে প্রতিমিত করছে। প্রতিমিত মানে ব্যালেন্স করে দিচ্ছে। অর্থাৎ আমি পরের ছবিটা যদি আঁকি, মানে আফটার দ্য অ্যাকশন উইল এন্ড, মানে এই ঘটনাটা ঘটে যাওয়ার পর কি হচ্ছে দেখো, যারা দূরে আছে জাংশন থেকে তাদের কোনো এফেক্ট আসছে না। যারা জাংশন থেকে দূরে আছে, আমি দূরেরগুলো আগে এঁকে নিই, দূরেরগুলোর কোনো পরিবর্তন হবে না। মানে এখানে মাইনাস ছিল, মাইনাস ছিল, মাইনাস ছিল, মাইনাস ছিল, মাইনাস ছিল, আর এদিকে হোলগুলো ছিল, আর এগুলো প্লাস ছিল, সব ভেতরে প্লাস আর বাইরে মাইনাস। এইটা এই কারণে দেখানো হচ্ছে, এটার কিন্তু আলাদা কোনো লজিক নেই, যে এখানে যেহেতু মেজরিটি ক্যারিয়ার ইলেকট্রন সেজন্য ইলেকট্রনগুলো বাইরে দেখিয়েছে, এখানে যেহেতু মেজরিটি ক্যারিয়ার হোল সেজন্য হোলগুলোকে বাইরে দেখিয়েছে, আর এছাড়া আর কোনো লজিক নেই। বোঝা গেছে? হ্যাঁ, এইবার কি হচ্ছে, যে রিজিয়নটা জাংশনের কাছে আছে সেইখানে কি হচ্ছে দেখো, এদিকে মাইনাস ছিল, ভালো, বাইরে হোলগুলো ছিল, ঠিক একই রকম এখানে প্লাস ছিল, বাইরে ইলেকট্রনগুলো ছিল। কি হলো না, এইখানকার ইলেকট্রনগুলো জাংশনকে ওভারকাম করে ডিফিউশনের জন্য এইখানকার প্লাসগুলোকে প্রতিমিত করেছে, আর এইখানকার প্লাসগুলো জাংশনকে ওভারকাম করে এইখানকার মাইনাসগুলোকে প্রতিমিত করেছে। ফলে জাংশনের কাছাকাছি খুব ছোট্ট একটা রিজিয়ন, এটা আমি দেখিয়েছি এখানে এত বড় তা কিন্তু নয়, খুব ছোট্ট একটা রিজিয়ন, এইটুকু অঞ্চল দেখো, এখানে কিন্তু চার্জগুলোকে পরস্পরকে প্রতিমিত করে দেওয়ার ফলে একটা অদ্ভুত ঘটনা ঘটছে। দেখো, এইটা পি টাইপ ছিল আর এটা এন টাইপ ছিল, অদ্ভুতভাবে জাংশনের কাছাকাছি অঞ্চলে দেখো এইখানে কিন্তু নেগেটিভ একটা অঞ্চল তৈরি হয়েছে আর এখানে একটা পজিটিভ অঞ্চল তৈরি হয়েছে। ফলে এইখানে যদি দেখো, নেগেটিভের দিকে প্লাস অঞ্চল আর পজিটিভের দিকে মাইনাস অঞ্চল তৈরি হচ্ছে, খুব ছোট্ট একটা জাংশনের খুব কাছাকাছি একটা অঞ্চলে। ফলে যখনই একটা প্লাস মাইনাস আধানের সৃষ্টি হয় তখন একটা তড়িৎ ক্ষেত্র তৈরি হয়। আমি সেটাকে ই দিয়ে যদি লিখি, এই তড়িৎ ক্ষেত্র প্লাস থেকে মাইনাসের দিকে, দেখো ডাইরেকশনটা বুঝবে, সবসময় তড়িৎ ক্ষেত্র প্লাস থেকে মাইনাসের দিকে কাজ করে। অর্থাৎ এখানে একটা তড়িৎ ক্ষেত্র তৈরি হচ্ছে, তড়িৎ ক্ষেত্র তৈরি হওয়া মানে সেখানে তো তড়িৎ বিভবও তৈরি হয়েছে। তার ফলে এই যে অঞ্চলটা, এই অঞ্চলকে এবার কি হবে দেখো, দেখো জাংশনের ঠিক পাশে এন টাইপের দিকে প্লাস চার্জ রয়েছে, ফলে হোলগুলো আর ওভারকাম করে জাংশন থেকে এনের দিকে যেতে পারবে না। কেন, এই হোলগুলো ওই পজিটিভ, আর এন টাইপের জাংশনের কাছাকাছি অঞ্চলে পজিটিভ আছে, পজিটিভকে রিপাল করবে, ফলে হোলগুলো আর এনের দিকে যেতে পারবে না। ঠিক একই রকমভাবে নেগেটিভ টাইপের দিকে যে ইলেকট্রনগুলো আছে তারা এই জাংশনকে ওভারকাম করে আর এদিকে আসতে পারবে না। কেন, দেখো জাংশনের ঠিক কাছে এখানে নেগেটিভ চার্জ তৈরি হচ্ছে, মানে এই জায়গাটা মাইনাস হয়ে গেছে, এই জায়গাটা প্লাস হয়ে গেছে, অদ্ভুত, এন টাইপের দিকে প্লাস, পি টাইপের দিকে মাইনাস হয়ে গেছে, ফলে একটা এখানে পোটেনশিয়াল ব্যারিয়ার তৈরি হয়েছে। হ্যাঁ, এই জায়গাটাকে বলা হয় ডিপ্লেশন রিজিয়ন, ডিপ্লেশন রিজিয়ন, বা আমরা এটাকে বাংলায় বলি নিঃশোষিত অঞ্চল। যেখানে একটা ইলেকট্রিক ফিল্ড তৈরি হচ্ছে এন থেকে পি এর দিকে, তার ডাইরেকশনটা, ফলে একটা বিভব প্রাচীর, মানে কি দেখো, একটু খেয়াল করে দেখো, বিভব প্রাচীর কি সেটা না, এইখানকার হোলগুলোকে আমি নেগেটিভের দিকে নিয়ে যেতে চাইলে আমাকে ন্যূনতম একটা বিভব দিতে হবে যা কিনা এই হোলকে নেগেটিভের দিকে নিয়ে যেতে পারবে, মানে এই বাধাটুকু ওভারকাম করতে পারবে, সেইটাকে আমরা বিভব প্রাচীর বলছি। ঠিক একই রকম উল্টো দিক থেকেও ভাবতে পারো, এই নেগেটিভকে যদি এখন পি এর দিকে আসতে হয় এই জাংশনকে ওভারকাম করে, এখানে মূল কাজটা কিন্তু জাংশনে, তোমরা বুঝতে পেরে গেছো, এই জাংশনটাই সবকিছু রোল প্লে করছে। এই জাংশনকে, এই ইলেকট্রন যদি জাংশনকে ওভারকাম করতে হয়, দেখো এইখানে নেগেটিভ ইলেকট্রন, এখানেও নেগেটিভ, এই নেগেটিভকে রিপালশন করছে, বিকর্ষণ করছে, ফলে একে ওভারকাম করতে গেলে কিন্তু আমাকে একটা ন্যূনতম বাইরে থেকে বিভব প্রভেদ দিতে হবে যা কিনা এই
এই যে বিভব প্রাচীর তাকে ওভারকাম করে ইলেকট্রনগুলো এদিকে আসতে পারবে, ঠিক একই রকমভাবে হোলগুলো ওদিকে যেতে চাইবে। এই যে ন্যূনতম বিভব, এটাকেই বলা হচ্ছে বিভব প্রাচীর। প্রাচীর কথা থেকে বুঝতে পারছো একটা পোটেনশিয়াল ব্যারিয়ার, একটা কি হচ্ছে, একটা প্রাচীরের ন্যায় কাজ করছে এই জায়গাটা, যা কিনা মেজরিটি ক্যারিয়ারগুলোকে জাংশনকে পারাপার করতে দিচ্ছে না, জাংশন ওভারকাম করতে দিচ্ছে না। এদিককার মেজরিটি ক্যারিয়ারকে এন টাইপের দিকে যেতে দিচ্ছে না, আর এদিককার ইলেকট্রনগুলিকে মানে মেজরিটি ক্যারিয়ারগুলোকে পি টাইপের দিকে যেতে দিচ্ছে না। একটা প্রাচীরের ন্যায় একটা বিভব সৃষ্টি হচ্ছে, সেই জন্য এর নাম হচ্ছে বিভব প্রাচীর। ওকে, এই জায়গাটা যদি বুঝতে পারো তাহলে পিএন জাংশন কিন্তু বোঝা যাবে। ভীষণ একটা ইম্পর্টেন্ট জায়গা এটা। এই থেকে আমরা বলছি যে ডিপ্রেশন রিজিয়ন, ডিপ্রেশন রিজিয়নে একটা ইলেকট্রিক ফিল্ড তৈরি হয় যা কিনা নেগেটিভ এন টাইপের দিক থেকে পি টাইপের দিকে কাজ করে। কেন? কারণ জাংশনের নেগেটিভের দিকে প্লাস হয়ে যাচ্ছে, আর পজিটিভের দিকে মানে পি টাইপের দিকে মাইনাস হয়ে যাচ্ছে। এই কারণে একটা ইলেকট্রিক ফিল্ড তৈরি হয়, যার জন্য একটা পোটেনশিয়াল ব্যারিয়ারও এখানে তৈরি হয়। এইটা হচ্ছে একটা পিএন জাংশন। এইবার আমরা কি করি এটাকে, এটা দিয়ে আমরা এটাকে বায়াসিং করি। বায়াসিং মানে কি, সিম্পল একটা ব্যাটারি যুক্ত করা। বায়াসিংটা দুভাবে করা যেতে পারে। দেখো বায়াসিংটা কিভাবে করা যেতে পারে। আচ্ছা, আরেকটা জিনিস একটু বুঝিয়ে নিই, সিম্বলটা একটু বুঝিয়ে নিই। পিএন সংযোগের সিম্বল কিরকম হয়, এই রকম একটা ট্রায়াঙ্গেল এঁকে এখানটা দাগ দিয়ে দিতে হবে। এই দিকটা মানে যেটা ট্রায়াঙ্গেলের যেটা চওড়া দিক আর কি, বেসের দিকটাকে পি আর এই দিকটাকে এন লেখা হয়, এইটা হচ্ছে সিম্বল। এখন বায়াসিংটা কি, বায়াসিং বা বায়াসিং মানে আমরা একটা ব্যাটারি সংযুক্ত করব। কি কি হতে পারে, সম্মুখ বায়াস, বিপরীত বায়াস। কি সম্মুখ বায়াসটা কি, ফরওয়ার্ড বায়াস, বা এটাকে বাংলায় বলা হয় সম্মুখ বায়াস। একটু দেখে নেবে, ফরওয়ার্ড বায়াস, রিভার্স বায়াস। কি সেটা, আমরা একটা ছবিটা যদি আঁকি, ছবিটা একটা ক্ষেত্রে আঁকতেই হবে আমাকে, নাহলে কি হচ্ছে সেটা তোমাদের বোঝাতে পারবো না। যে জিনিসটা ফার্স্টে হয়েছিল, মানে আমি বায়াস না দেওয়ার আগে অবধি যেটা হয়েছিল, এটা পি টাইপ, এটা এন টাইপ, এটা জাংশন। হ্যাঁ, জাংশনের এই দিকটা পি টাইপের দিকটা নেগেটিভ হয়ে গেছিল, তাই তো, একটু আগে বুঝলাম। আর এন টাইপের দিকটা পজিটিভ হয়ে গেছিল, আর এদিকটা আমি একটু কম আঁকছি। দেখো মাইনাস মাইনাস ঠিক একই সঙ্গে হোল হচ্ছে, মাইনাসের বাইরে মাইনাস হোল, মাইনাস হোল, আর এইগুলো প্লাস ইলেকট্রন, প্লাস ইলেকট্রন। মানে এবার কি হচ্ছে, যখন তুমি একটা ফরওয়ার্ড বায়াস মানে কি, সম্মুখ বায়াস মানে কি, পি টাইপের সঙ্গে ব্যাটারির প্লাস, পজিটিভ টাইপের সঙ্গে ব্যাটারি পজিটিভকে যুক্ত হবে, পি টাইপের সঙ্গে ব্যাটারি প্লাসকে যুক্ত হবে, আর এন টাইপের সঙ্গে ব্যাটারি মাইনাসকে যুক্ত হবে। নেগেটিভ নেগেটিভ মানে পি পি এন এন জোড়া হলো, সেইটা হচ্ছে ফরওয়ার্ড বায়াস বা সম্মুখ বায়াস। এবার কি হয় দেখো, ফরওয়ার্ড বায়াসের ফলে এই প্লাস এইখানকার এই যে ডিপ্রেশন রিজিয়নটা ভুলে যাও, এইটুকু অঞ্চলটাকে ভুলে যেতে হবে। আমরা এইটা দিয়ে বুঝবো প্লাস, মনে রাখবে মেজরিটি কেরিয়ার যেগুলো, সেগুলোর দিয়ে আমরা ভাববো এই প্লাসের দিকে মানে পি টাইপের দিকে মেজরিটি কেরিয়ার হোল, এই হোলকে প্লাস কি করবে, রিপালশন করবে, ফলে হোলগুলো তখন বিকর্ষণ হয়ে জাংশনকে ওভারকাম করে এদিকে যাওয়ার একটা প্রবণতা তৈরি হবে। অন্যদিকে এন টাইপের ইলেকট্রন রয়েছে মেজরিটি কেরিয়ার, সেই ইলেকট্রনগুলিকে ব্যাটারির নেগেটিভ যে তড়িৎদ্বার যে ইলেকট্রোড, সে এন টাইপকে রিপালশন করবে, সেই রিপালশনের ফলে বিকর্ষণের ফলে এই ইলেকট্রনগুলি তখন জাংশনকে ওভারকাম করার চেষ্টা করবে। ফলে কি হচ্ছে দেখো, এই ইলেকট্রনগুলো আস্তে আস্তে মানে এন টাইপের দিকে ইলেকট্রনগুলো আস্তে আস্তে জাংশনের দিকে আসছে, আর পি টাইপের দিকে হোলগুলো আস্তে আস্তে জাংশনের দিকে আসছে। ফলে কি হচ্ছে দেখো, পোটেনশিয়াল ব্যারিয়ারটা অর্থাৎ বিভব প্রাচীরটাকে আস্তে আস্তে মেজরিটি ক্যারিয়ারগুলো ওভারকাম করে যাচ্ছে। ফলে এই যে ডিপ্রেশন রিজন বা নিঃশ্বসিত অঞ্চল, নিঃশ্বসিত অঞ্চলটা আস্তে আস্তে তার বেদ কমতে থাকবে, কমতে কমতে একটা সময় পর আর নিঃশ্বসিত অঞ্চল বলে কিছু থাকবে না। তখন এই হোলগুলো এনের দিকে যাবে আর ইলেকট্রনগুলো পি এর দিকে আসবে। ফলে একটা প্রবাহ, হোল ইলেকট্রন যেদিকে যায় তার প্রবাহ উল্টো দিকে হয়, আর হোল যেদিকে যায় প্রবাহ সেদিকেই হয়। ফলে একটা প্রবাহ আমরা পেয়ে যাব। এইটা হচ্ছে ফরওয়ার্ড বায়াসিং। হ্যাঁ, আর আমরা রিভার্স বায়াসিং এ কি করি, জিনিসটা দেখো, এক্ষেত্রে কি হচ্ছে, ছবিটা খুব ইম্পর্টেন্ট, ছবিটা বোঝা খুব ইম্পর্টেন্ট, না বুঝতে পারলে
কিন্তু ভাবতে হবে আরেকবার। সবাইকে বলছি যে ছাত্রছাত্রীরা এসছো ক্লাসে বা ক্লাস দেখবে, এইটা না বুঝতে পারলে কিন্তু এই জায়গাটা মানে আরেকবার ভাবতে হবে। আমি চেষ্টা করছি তোমাদের বোঝানোর, না বুঝলে আমাকে অবশ্যই তোমরা জানাবে কমেন্ট বক্সে। দেখো এইখানে কি হচ্ছে, তুমি যখন একটা, কখন আমি এটাকে রিভার্স বায়াস বলবো, তুমি পি টাইপের সাথে নেগেটিভ আর এন টাইপের সাথে মানে উল্টো, পি এর সাথে নেগেটিভ, এন এর সাথে পজিটিভ জুড়ে দিয়েছে, উল্টো ঘটনাটা ঘটেছে, তখন এটাকে আমরা বলছি হচ্ছে রিভার্স বায়াস। এবার এই ক্ষেত্রে কি হচ্ছে, মাইনাস মেজরিটি ক্যারিয়ারগুলোকে কিন্তু নিজের দিকে টানছে, ঠিক একই রকমভাবে প্লাস মেজরিটি ক্যারিয়ারগুলোকে নিজের দিকে টানছে। ফলে কি হবে, যে যেখানে হোলগুলোকে জাংশনকে ওভারকাম করার কথা ছিল সেটা আর হচ্ছে না। ফলে অর্থাৎ কি হচ্ছে, এই জাংশন মানে ডিপ্রেশন রিজিয়নের এই পার্টটা আরও এদিকে সরে আসছে, ঠিক একই রকমভাবে এদিকের এই পার্টটা এদিকে সরে যাচ্ছে, মানে যে অঞ্চলটাকে আমরা ডিপ্রেশন রিজিয়ন বলছিলাম মানে নিঃশ্বসিত অঞ্চল, সেই অঞ্চলটা আস্তে আস্তে প্রসারিত হচ্ছে, অর্থাৎ ডিপ্রেশন রিজিয়ন আরও বাড়ছে। ফলে জাংশনকে মেজরিটি ক্যারিয়ারগুলো জাংশনকে ওভারকাম করতে পারবে না, ফলে প্রবাহ মাত্রা থাকবে না বললেই চলে, প্রায় শূন্য প্রবাহ মাত্রা পাবো। কিন্তু খুব অল্প সামান্য হলেও মানে মাইক্রো অ্যাম্পিয়ার লেভেলের একটা প্রবাহ মাত্রা কিন্তু এখানে পাওয়া যায়। প্রশ্ন হচ্ছে সেটা আসে কোত্থেকে, সেইটা আসার পেছনে একটা কারণ আছে। কি কারণ, দেখো এখানে যেমন আমরা সবসময় মেজরিটি ক্যারিয়ারের কথা ভাবছি, অর্থাৎ হোল দিয়ে ভাবছি, এখানে কিন্তু ইলেকট্রনেরও অস্তিত্ব আছে, খুব অল্প হলেও ইলেকট্রন আছে, যেটা মাইনরিটি ক্যারিয়ার। ঠিক এখানে কিন্তু অল্প হলেও হোল আছে, যেটাকে আমরা বলছি মাইনরিটি ক্যারিয়ার, অর্থাৎ গৌণ বাহক। এই ইলেকট্রন যেগুলো মাইনরিটি, তারা কিন্তু ওভারকাম করে যাচ্ছে, ঠিক একই রকমভাবে এই হোলগুলো কিন্তু ওভারকাম করছে, ফলে খুব সামান্য হলেও একটা প্রবাহ মাত্রা আমরা পাই। এইটা হচ্ছে রিভার্স বায়াস, বোঝা গেছে? অর্থাৎ রিভার্স বায়াসের যে প্রবাহ মাত্রাটা তৈরি হয় খুব অল্প হলেও, সেটার মূল কারণ হচ্ছে মাইনরিটি ক্যারিয়ার। আর ফরওয়ার্ড বায়াসের যে প্রবাহ মাত্রা তৈরি হয় যেটা অনেকটা বেশি, সেটার কারণ হচ্ছে তোমার মেজরিটি ক্যারিয়ার। ওকে, এই হচ্ছে। আর দুটো ইম্পর্টেন্ট বিষয় আমরা দেখতে পারলাম, যে ফরওয়ার্ড বায়াসে ডিপ্রেশন রিজিয়ন ছোট হতে থাকে, রিভার্স বায়াসে ডিপ্রেশন রিজিয়ন বড় হতে থাকে। মেকানিজমটা ছবি এঁকে পুরোটা আমি বুঝিয়েছি, তোমরা বারবার ভিডিওটা দেখো, আশা করি তোমাদের ক্ল্যারিফাই হয়ে যাবে। এবার এখান থেকে আমাদের যে ভিআই লেখচিত্র, আমরা জানি, আমরা ক্লাস 10-এ একবার পড়েছি, ভিআই লেখচিত্র যে কোনো পদার্থের ক্ষেত্রে খুব ইম্পর্টেন্ট রোল প্লে করে, অর্থাৎ যেটাকে আমরা বৈশিষ্ট্য লেখ বলি, ক্যারেক্টারিস্টিক্স কার্ভ, সেইটা কিন্তু আমাদের এখান থেকে জানতে হবে পিএন জাংশনে। স্বাভাবিকভাবেই সেমিকন্ডাক্টর ডিভাইস যেহেতু এটা, কিন্তু ওহমের সূত্র মেনে চলে না। এর পিএন সংযোগে আমি ভিআই লেখচিত্রটা কেমন হয়, ভিআই লেখচিত্র কিরকম হয় সেটা দেখো। আমরা দুটো বায়াসিং করেছি। দুটো বায়াসিং মানে একবার হচ্ছে ফরওয়ার্ড বাস বা সম্মুখ বাস, মানেটা কি, সেখানে হচ্ছে ভোল্টেজ ড্রপটা পজিটিভ দেওয়া হয়েছে, মানে পি এর সাথে পি, এন এর সাথে এন, সেই জন্য ভোল্টেজ ড্রপটা পজিটিভ। অর্থাৎ এইটা যদি আমি অরিজিন ধরি, অরিজিন থেকে আমরা এদিকে যখন যাচ্ছি তখন ভোল্টেজটা হচ্ছে পজিটিভ, অর্থাৎ এইটা আমি যখন প্লাস এক্স এর দিকে যাচ্ছি তখন সেটা পজিটিভ, আর মাইনাস এক্স এর দিকে যখন যাচ্ছি তখন সেটা নেগেটিভ। তার মানে এই দিকটা হচ্ছে রিভার্স বাস, এই দিকটা হচ্ছে ফরওয়ার্ড বাস। আর তার রেসপেক্টে যে কারেন্টগুলো আমরা পাই সেটা আমরা এখানে প্লট করার চেষ্টা করবো। দেখো ফরওয়ার্ড বাসে এখানে কিন্তু কারেন্টটা ফার্স্টে আস্তে 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 এরকম করে হুট করে র্যাপিডলি, দেখো মানে কোনো স্ট্রেট লাইন না, ফার্স্টে অল্প বাড়ছে, বাড়তে 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 প্রচুর বেড়ে যায়। হ্যাঁ, এর পেছনেও কারণ আছে। আর রিভার্স বাসে আমরা খুব অল্প পরিমাণ কারেন্ট পাই, দেখো কারেন্টটা বাড়ছে না, মাত্র এইটুকু। আর এখানে দেখো কারেন্টটা বাড়তে বাড়তে হঠাৎ করে দেখো ভোল্টেজ, এই একটু যদি বোঝার চেষ্টা করো, এইটুকু ভোল্টেজ ড্রপের জন্য দেখো এদিকে এতটা কারেন্ট তুমি পেয়ে যাচ্ছ, এতটা। তুমি যত ওদিকে যাচ্ছ তত কিন্তু কারেন্ট বেড়ে যাচ্ছে, এইটুকু ভোল্টেজ ড্রপের জন্য এতটা কারেন্ট বেড়ে যাচ্ছে। হ্যাঁ, এইটা হচ্ছে ভিআই লেখচিত্র। ওকে, এবার এর ইউজেস কী রয়েছে, পিএন জাংশনের ব্যবহার কী রয়েছে। দেখো আমাদের সিলেবাসে এর অনেক ব্যবহার রয়েছে, তার মধ্যে আমরা একটা জিনিস বলে নিই আগে আরেকবার, যে আমরা কিন্তু একটা জিনিস পেলাম যে পিএন জাংশন দিয়ে আমরা কী করি, পিএন জাংশন আমরা কী পাই, ফরওয়ার্ড বায়াসেও কারেন্ট পাই কিন্তু রিভার্স বায়াসে কারেন্ট পাই না। হ্যাঁ, তো সেই ধর্মটাকে কাজে লাগিয়ে এইটার সাহায্যে রেকটিফিকেশন, অর্থাৎ একমুখী মানে তরঙ্গকে একমুখীকারক করা হয়, অর্থাৎ সোজা কথা এসি থেকে ডিসি কারেন্ট তৈরি করা হয়। আমরা রেকটিফিকেশন দুরকম হয়, আবার পিএন জাংশনের ব্যবহার। হ্যাঁ, রেকটিফিকেশন দুরকম হয়, ফুল ওয়েভ রেকটিফিকেশন বা পূর্ণ তরঙ্গ একমুখীকারক আর অর্ধ তরঙ্গ একমুখীকারক। পিএন জাংশন এর
হাফ ওয়েভ ফুল ওয়েভ রেক্টিফিকেশন। রেক্টিফায়ার সার্কিট ডায়াগ্রামটা দেখো। হাফ ওয়েভ রেক্টিফায়ারটা কি দেখো, এরকম ধরো তোমাকে একটা এটা একটা ট্রান্সফরমারের ছবি দেখে বুঝতে পারছো এটা একটা ট্রান্সফরমার। হ্যাঁ, এখানে যদি একটা তুমি ডায়োড পিএন সংযোগ ডায়োড নাও, হ্যাঁ, তো এইখান থেকে যদি আমরা আউটপুটটা নিই তাহলে কি হয় দেখো, এখানে একটা আরএল যেটাকে আমরা ভার রোধ বলি, লোড রেজিস্ট্যান্স বলি। তুমি যদি এখানে একটা এসি সাপ্লাই, এটা ইনপুট, হ্যাঁ এটা ইনপুট এসি, মানে এখানটা একটা এসি ইনপুট দিয়েছো, এইটা হচ্ছে এসি সিম্বল, এটা হচ্ছে এসি সিগন্যালের সিম্বল। হ্যাঁ, তা আমি যদি এখানে একটা এসি সিগন্যাল দিই, এসি মানে কি এরকম প্লাস মাইনাস, তোমরা জানো এসি মানে হচ্ছে তরঙ্গ আকারে যায়, অর্থাৎ এই অংশটা প্লাস তাহলে এই অংশটা মাইনাস, প্লাস মাইনাস এইভাবে চলে। হ্যাঁ, তাহলে এই এসির আউটপুটটা কি হবে সেইটা যদি আমি এদিকে দেখি, দেখো প্রথম প্লাস অংশের জন্য আমরা জানি যে তাহলে এই প্লাসটা এইখানে দেওয়া হয়েছে, আমরা ট্রান্সফরমার হয়ে পি এন, এই যে ডায়োড সেখানে চলে যাচ্ছে, এটা পি এটা এন, ফলে প্লাসের সঙ্গে যখন এইখানে প্লাস অ্যাড হয়ে যাচ্ছে তখন আমরা বলতে পারছি যে এটা সম্মুখ বায়াসে থাকছে, পিএন ডায়োডটা সম্মুখ বায়াসে থাকছে। ফলে এই প্লাস যে তরঙ্গটা তার জন্য এর মধ্যে দিয়ে কারেন্ট যাবে, প্রবাহ মাত্রা তৈরি হবে, কেন সম্মুখ বায়াসে থাকলে প্রবাহ মাত্রা তৈরি হয়, ফলে আমরা একটা আউটপুট এই প্লাসের জন্য পাচ্ছি। ওকে, মাইনাস পার্টের জন্য কি হচ্ছে এইটা দেখো একটু, মাইনাসটা যখন পজিটিভে যাচ্ছে মাইনাস প্লাসের সঙ্গে অ্যাড হলে সেটা রিভার্স বায়াসে কারেন্ট থাকে না বললেই চলে, ফলে এইটুকু অংশ মিসিং হয়ে গেল, এই অংশে কোনো প্রবাহ মাত্রা পেলাম না। এটা আউটপুট, হ্যাঁ এটা ইনপুট কারেন্ট, এটা আউটপুট কারেন্ট, ফলে মাইনাস অংশের জন্য কারেন্ট পেলাম না। আবার পরবর্তী প্লাস তরঙ্গ তার জন্য আবার এটা সম্মুখ বায়াস, আবার আমরা কিন্তু প্রবাহ মাত্রা পেলাম, আবার পরবর্তী মাইনাসের জন্য কোনো প্রবাহ মাত্রা পেলাম না। এইভাবে আমরা যদি এদিকে ভি এদিকে আই প্লট করি তাহলে দেখতে পাবো যে প্লাস তরঙ্গগুলির জন্য এই ডায়াগ্রামে আমরা আউটপুটে কারেন্ট পাচ্ছি, কিন্তু মাইনাস তরঙ্গগুলির জন্য এই রিভার্স বায়াসে চলে যাচ্ছে, ফলে কোনো কারেন্ট থাকছে না। যেহেতু এটা অর্ধেক তরঙ্গকে আউটপুটে একই দিকে দিচ্ছে, খেয়াল করে দেখেছো যে এটা একমুখী কারক কেন, নিচের দিকে, অর্থাৎ এই কারেন্টের ডাইরেকশন এর মানে হচ্ছে কারেন্টের অভিমুখ পোলারাইজেশনটা বারবার চেঞ্জ হচ্ছে, প্লাস মাইনাস হচ্ছে, এখানে কিন্তু মাইনাস পার্টটা মিসিং হয়ে যাচ্ছে, অর্থাৎ তরঙ্গটার কিন্তু মানে প্রবাহ মাত্র অভিমুখ কিন্তু একটা দিকেই থাকছে, নিচের পার্টটার জন্য সে প্রবাহ দিচ্ছে না, সেই জন্য এটা একমুখী হয়ে গেছে প্রবাহ মাত্রাটা। এটা যেমন একমুখী নয়, এসি ছিল, এটা কিন্তু ডিসিতে কনভার্ট হয়েছে, এই জন্যই কিন্তু এটাকে বলা হচ্ছে যে একমুখী কারক রেক্টিফায়ার। হ্যাঁ, আর হাফ ওয়েভ কেন, সে সম্পূর্ণ তরঙ্গকে তোমার আউটপুটে দিতে পারছে না বলে সেটা হাফ ওয়েভ রেক্টিফিকেশন। ওকে, এইটা গেল হাফ ওয়েভ। আর ফুল ওয়েভ রেক্টিফিকেশনটা কি, কিছুই না এইরকমই সার্কিট, শুধুমাত্র সেখানে আমাকে দুটো, আমি একটু তাড়াতাড়ি বলবো সময়টা আমার নেই, আর দুটো ডায়োড ইউজ করি, ডায়োড 1 ডায়োড 2। আর এটা হচ্ছে লোড রেজিস্ট্যান্স আর এটা হচ্ছে আউটপুট, এদিকটা আউটপুট আর এদিকটা হচ্ছে এসি ইনপুট। ইনপুটটা যেমন ছিল তেমনই আছে। এবার কি হচ্ছে, এটা ডায়োড 1 যদি বলো, এটা ডায়োড 2 যদি বলো, কি হচ্ছে ডায়োড 1 এবং 2 এরা মানে আমি যদি ইনপুটটাকে এরকম ভাবি প্লাস মাইনাস, এই প্লাসের জন্য আগের মতো করে ডায়োড 1টা সম্মুখ বায়াসে থাকে, ফলে প্লাসের জন্য আমরা একটা আউটপুট পাচ্ছি, কিন্তু মাইনাস পার্টের জন্য ডায়োড 2টা সম্মুখ বায়াসে চলে যায়, ফলে আমরা মাইনাসের জন্য কিন্তু সম্মুখ বায়াস মানে সেখানে একটা কারেন্ট থাকবে, ডায়োড 2 এর জন্য কিন্তু আমরা আরেকটা কারেন্ট পাবো, অর্থাৎ এটা প্লাস পার্ট এটা মাইনাস পার্ট, এটা ডায়োড 1 এর জন্য এটা ডায়োড 2 এর জন্য। ঠিক একই রকম ভাবে পরবর্তী প্লাসের জন্য আমরা সম্মুখ বায়াস এখানে একটা পাবো ডায়োড 1 এর জন্য, ঠিক আছে ডায়োড 2 এর জন্য কিন্তু আমরা অর্থাৎ সম্পূর্ণ ওয়েভটাকে একমুখী করে ফেলতে পারছি। এই কারণে এটাকে ফুল ওয়েভ রেক্টিফিকেশন। একটু এটা ভালো করে পড়ো, হ্যাঁ বইটা একটু ফলো করো, আমার টাইমটা আর নেই বলে আমি এইটুকু বললাম। এই দুটো হচ্ছে এর ইউজেস, হ্যাঁ এই হচ্ছে পিএন ডায়োড।
তাহলে আমরা আজকের পড়া থেকে পিএন ডায়োডের ব্যবহার, তার ক্যারেক্টারিস্টিক্স কার্ভ কীভাবে সেটা কাজ করে, জাংশনের ফাংশনগুলো কী কী সেগুলো একটু বুঝলাম। তোমরা একটু ফলো করো, এইটাকে একটু ফলো করো, এইটাকে একটু ফলো করো, হ্যাঁ। আর আমরা নেক্সট ক্লাসে আরও অন্যান্য পড়াগুলো, জেনার ডায়োড রয়েছে, হ্যাঁ, ট্রানজিস্টার রয়েছে, সেগুলো একটু শেষ করার চেষ্টা করবো। ঠিক আছে, আজ এই অবধি। যদি কোনো অসুবিধা হয় তোমরা কমেন্ট বক্সে আমাকে জানাবে, আমি নিশ্চয়ই তোমাদের সমস্যাগুলো সমাধান করার চেষ্টা করব। ঠিক আছে, পড়াশোনা করো।